কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকে আমাদের সাথে এই ঘটনাটা শেয়ার করেছে প্রিয়া। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন অবশ্যই। আজকে এমন কিছু আপনারা শুনতে চলেছেন যা শুনলে আপনারা শিউরে উঠবেন। আপনারা যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। এছাড়া আপনি যদি আপনার ঘটনাও শেয়ার করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো প্রিয়া, কেমন আছো? আমি ভালো আছি কৌস্তব, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। বেসিক্যালি লন্ডন থেকে ফেরার পরে তুমি আমাকে একটা পার্টিকুলার কথা বলেছিলে, সেটা হচ্ছে যে তোমার একটা পার্টিকুলার এক্সপিরিয়েন্স যেটা প্রচন্ড স্কেয়ারি এবং প্রচন্ড একটা মারাত্মক দিকে টার্ন নিয়েছিল, সেই ঘটনাটা শেয়ার করবে। এবং ঘটনাটা আমাদের বাড়ির খুব কাছের একটা ঘটনা, বাগুইয়াটির ঘটনা এটা। ঘটনাটার সূত্রপাত কিভাবে, কি কি ঘটেছিল, আমি পুরো জিনিসটা একদম শুরু থেকে তোমার কাছে জানতে চাই। কি হয়েছিল প্রিয়া? আচ্ছা, তুমি তো যেহেতু লেক টাউনের দিকেই থাকো, তাহলে তুমি নিশ্চয়ই জানো বাগুইয়াটি হাতিয়ারা চেনো? একদম একদম, কেমিস্ট্রি পড়তে যেতাম। হ্যাঁ হ্যাঁ, তো ওই বাগুইয়াটির হাতিয়ারার ঘটনা। তো এই আগের দিন আমি তোমাকে বলেছিলাম যে আমি একটা এনজিওর সাথে যুক্ত, সেখানে একটা অমজিৎ কাকু বলে এক কাকুর সাথে আমার পরিচয়। তো তারই একটা ঘটনা আগের দিন শুনিয়েছিলাম। এইটা হচ্ছে তারই জীবনের আরেকটা ঘটনা। তো এই আগের ঘটনাটা ছিল হালি শহরের। তো উনি হালি শহরের ওই বাড়িটাতে সব সমস্যা মিটে যাওয়ার পর উনি তারপরেও বেশ কয়েক বছর ওখানে ছিলেন। থাকতে থাকতে ওনার এক বন্ধু বলেন ওনাকে যে বাগুইয়াটির হাতিয়ারার দিকে কিছু জলা জমি, মানে ঝিল জমি রয়েছে, যেইগুলো সস্তায় বিক্রি হচ্ছে। এবার কেউ যদি ওখানে সস্তায় কিনে জমি, সবাই কি করছে, কেউ কেউ ওখানে বাঁশের মাচা তুলে বাড়ি করছে, কেউ ওখানে রাবিশ ফেলে জমিটা বুঝিয়ে সেখানে বাড়ি করছে। এবার যেহেতু জলা জমি আর খুব একটা আশেপাশে বসতিও নেই, সবে জায়গাটা নতুন নতুন, মানে লোকে কিনছে, লোকে ওই জায়গাটাতে সবে যাচ্ছে। তো ওনাকে বলে যে খুব সস্তায় আছে, তুমি যদি চাও তাহলে তুমি ওখানে দেখতে পারো। এবার কাকু তারপর যায়, গিয়ে কাকু সেখানে জমি কিনে তারপরে ওখানে কাকু বাড়ি করে। তো যেহেতু ওনার অনেক বাড়ি করতে ওই রাবিশ টাবিশ ফেলতে অনেক বেশি টাকা খরচা হয়ে গেছিল, এই জন্য উনি 2 কামরার পাকা বাড়ি আর উপরটা মানে আপাততর মতো টালি দিয়ে দিয়েছিলেন। তো ততদিনে কাকুর একটা ছেলে হয়ে গেছে। কাকুর ছেলের তখন প্রায় 1.5 থেকে 2 বছর বয়স। তো কাকু কাকিমা আর তার ছেলে 3 জনে শিফট করে ওখানে। তো প্রথমে ওদের সব ঠিকই ছিল, কোনো রকমের কোনো অসুবিধা হচ্ছিল না, নতুন বাড়ি। এবার হ্যাঁ, ওই জায়গাটা যারা চেনে তারা জানে যে ওই জায়গাটা না খুব অন্ধকার ঘুটঘুটে। আমিও চিনি, কারণ ওইখানে আমারও মামার বাড়ি ওই আশেপাশেই। তো ওই জায়গাটা রাত্রিবেলা না প্রচন্ড একটা ঘুটঘুটে অন্ধকার, চারিদিকে ঝিল, আর এইখানে একটা বাড়ি, তারপর আরেকটা বাড়ি অনেক দূরে, এই রকম মানে ফাঁকা ফাঁকা জায়গা। তো একদিন তমজিৎ জেঠু সেদিনকে অমাবস্যার রাত ছিল। এবার তমজিৎ কাকু একদিনকে ওই স্কুলে পড়িয়ে তারপর ওখান থেকে টিউশন পড়িয়ে ফিরতে ফিরতে বেশ অনেকটা দেরি হয়ে গেছে। তখন প্রায় রাত 12টা বেজে গেছে। আর ততদিনে তিনি একটা বাইক কিনেছেন। তো উনি বাইকটা নিয়ে রাত্রিবেলা উনি সাধারণত যেই রাস্তাটা থেকে আসেন সেই দিনটা সেই রাস্তাটা আসেনি, কারণ অত রাত হয়ে গেছে বলে উনি আরেকটা শর্টকাট রাস্তা নিয়েছেন। এবার ওই রাস্তাটা না বেশ ফাঁকা, মানে ওইটা হচ্ছে একদম দুদিকে পুরো ঝিল আর মাঝখান থেকে রাস্তাটা যায় এরকম। আর দুদিকে ওই ঝিলের ধারে সেই ওই জলা জংলা পানা এই সমস্ত ধরনের দুধারে, আর মাঝখানে সরু রাস্তাটা ধরে। তো উনি ভাবছে যে ওইখানটা দিয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর উনি ওনার সাথে বাজার ছিল, উনি ওই উল্টোডাঙ্গা বাজারের ওখান থেকে বাজার করে পরিয়ে টরিয়ে তারপর রাতে এবার ফিরছেন। এবার উনি ফিরতে ফিরতে যখন একটা পার্টিকুলার জায়গায় এসেছেন, হঠাৎ করে ওনার
বাইকটা না একটু নড়ে উঠেছে, মানে বাইকটা ধীরে ধীরে উনি চালাচ্ছেন, খুব জোরে চালাচ্ছেন না, কারণ ওই রাস্তাটা তো ভালো নয়, জলা রাস্তা। তো উনি খুব ধীরে ধীরে বাইকটা চালাচ্ছেন। হঠাৎ মনে হলো যে একটা মানে কেউ ঠিক বাইকে চড়ে বসলে বা এরকম একটা, যেমন বাইকটা নড়ে ওঠে, তো ওনার বাইকটা না একটু ওরকম নড়ে উঠলো, উনি একটু হালকা মনে হলো উনি ব্যালেন্স হারিয়ে ফেললেন। তো উনি একবার পিছন ঘুরে দেখলেন, দেখছে যে না কেউ কাউকে তো দেখতে পেলেন না। যে কি জানি হয়তো আমার একটু ব্যালেন্স হারিয়ে গেছে বা, কিন্তু উনি মনে হচ্ছে, দেখবে বাইকটা যখন মানুষ ধীরে ধীরে চালায় তখন ভারটা কিন্তু বেশি বোঝা যায়, পিছনে কেউ ভারী কেউ বসে থাকলে। তো ওনার না মনেই হচ্ছে যে একটুখানি ভারটা বেড়ে গেছে, ওজনটা বেড়ে গেছে, ডাবল ক্যারি করার মতন একটা মনে হচ্ছে। তো উনি আর সেই ব্যাপারটা অতটা পাত্তা দেননি, উনি বাড়িতে গেছেন, বাড়িতে গিয়ে বাজারে ব্যাগ ঠ্যাগ রেখেছেন, রেখে তারপরে উনি এবার শুয়ে পড়েছেন। শুয়ে পড়ার পর সেদিনকে রাত্রিবেলায় বেশ মাঝরাতের দিকে উনি একটা রান্নাঘরের দিক থেকে একটা খচখচ খচখচ করে কিছু একটা আওয়াজ পাচ্ছেন। এবার উনি ভাবছে কি যে যেহেতু জলা জায়গা, অনেক সময় মেটো ইঁদুর, জলের ইঁদুর এই সমস্ত অনেক সময় ওঠে, তো উনি ভাবছে যে কোনো ইঁদুর টিঁদুর ঘরে ঢুকলো নাকি বা কিছু বিড়াল ঢুকলো, একবার গিয়ে দেখি। এবার উনি উঠেছেন, উঠে এবার ওনার চোখটা হালকা হালকা অন্ধকারে মানুষের যেমন চোখ সয়ে যায়, ওনার চোখটা ওরকম সয়ে গেছে। এবার উনি এগিয়ে গিয়ে উনি রান্নাঘরটা থেকে বেশ অনেকটা দূর থেকে উনি দেখতে পাচ্ছেন। এবার ওনার মনে হচ্ছে, ধরো তোমার যখন অন্ধকারে চোখটা সয়ে যায় তখন যদি ওই জায়গাটাতে একটা সলিড কিছু জিনিস থাকে, দেখবে ওই জায়গাটা অন্ধকারটা আরো বেশি গাঢ় লাগে। বা কোনো একটা মানুষ যদি দাঁড়িয়ে থাকে, যতই অন্ধকার হোক, তোমার যখন চোখ সয়ে যাবে সে অন্ধকারের মধ্যে আরো একটা কিছু থাকলে একটা গাঢ় একটা জমাট বাঁধা অন্ধকার দেখা যায়, তাই তো? একদম। তো ওনার মনে হচ্ছে যে ওই রকম একটা গাঢ় জমাট বাঁধা অন্ধকার কিছু একটা না ডাস্টবিনের, রান্নাঘরের যে স্ল্যাবের নিচে অনেকটা ফাঁকা জায়গা, তার নিচে ডাস্টবিন রাখা, ওই ডাস্টবিনের ওখানটাতে বসে রয়েছে। আর ওই অন্ধকার যে জমাট বাঁধা অন্ধকারটা, ওইটা কোনো বিড়াল বা ইঁদুরের আকৃতির থেকে কিন্তু অনেকটা বড়, কোনো মানুষেরই আকৃতি ধরতে পারো। এবার উনি না মানে বুঝতে পারছেন না যে কি করবেন। এবার উনি আস্তে আস্তে একটুখানি করে এগিয়েছেন, এগাতে হঠাৎ মনে হলো ওই যে অন্ধকার জমাট বাঁধা যেটাই ছিল ওখানে, খসখস করে যেন একটা কোথায় মিলিয়ে গেল, মানে ওই কেউ চার হাত পায়ে একটা দৌড়ে গেলে সে যেরকম একটা আওয়াজ হয় ওই রকম করে। এবার উনি না ফট করে লাইটটা জ্বালিয়েছেন, লাইটটা জ্বালিয়ে দেখছে যে না কেউ তো নেই, কিন্তু ডাস্টবিনটা খোলা, আর কাটা, মাছের কাটা, তারপর কিছু ওই নোংরা আবর্জনা এরকম একটু ছড়িয়ে ছড়িয়ে পড়ে রয়েছে। উনি ভাবছেন যে কি হলো, আমি কি দেখলাম, আমি কি ঘুমের ঘরে ভুল দেখলাম? হ্যাঁ, কিন্তু আবার তো ডাস্টবিনটাও খোলা, তাহলে কোনো বিড়াল টিড়াল ছিল পালিয়ে গেল, কিন্তু হঠাৎ করে কোথা থেকে পালিয়ে যাবে, সেরকম পালানোর জায়গাও নেই। হ্যাঁ, একমাত্র ওদের রান্নাঘরের জানলাটা একটু খোলা ছিল, কিন্তু পালালে তো উনি দেখতে পাবেন। এবার উনি না কিছুতেই বুঝে উঠতে পারছেন না যে কি হলো, উনি খুব কনফিউজড হয়ে গেছেন। যাই হোক, উনি আর সেরকম আর পাত্তা দিল না ব্যাপারটাতে। তো উনি সবকিছু জিনিসপত্র সব রকম যেগুলো ছড়িয়েছিল একটা নোংরা টোংরা গুলো তুলে উনি সেদিন রাতের মতো বা শুয়ে পড়েছেন। এবার পরদিনকে উঠে উনি সে আবার বাইক নিয়ে যাচ্ছেন। এবার ওখান থেকে তো যেহেতু বললাম ওই রাস্তাটা থেকে যখন পাড়া থেকে বেরোয় তখন বাইকটা আস্তে আস্তে চালাতে হয়, যেহেতু জলের জায়গা। তো উনি আস্তে আস্তে চালাচ্ছেন। এবার ওনারা বহুদিন ধরেই এটা দেখেছেন যে ওনাদের বাড়ি থেকে আরেকটু দূরে একটা বাড়ি আছে, সেই বাড়িতে না একজন একটু মধ্যবয়স্ক মহিলা, একজন ওই সেই মহিলা না মানে দুপুরবেলা বলো বেশ সকাল থেকে এসে না উনি ওই বাইরে বারান্দাটার মধ্যে বসে থাকতেন, সবসময় বসে থাকতেন। তো উনি মাঝে মাঝে ভাবতেনও যে কি জানি মহিলাটা সবসময় ওখানে বসে থাকে কেন, কিন্তু মহিলাটা কোনোদিনও কিন্তু ওনার দিকে তাকায় না বা কিছু, কিন্তু ওনাকে কিছু বলে না। এবার উনি কাকু যখন সেদিনকে যাচ্ছে, উনি দেখছে না মহিলাটা ওনার দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে। হ্যাঁ, ওনার বাইকের পিছন দিকটাতে এরকম করে হাঁ করে দেখছে। তো কাকু এরকম দেখে একবার ভাবছে যে কি হলো, আমাকে হঠাৎ করে এমনি করে দেখছে, মহিলাটার খেয়ে দেখি কোনো কাজ নেই নাকি, সবসময় এখানটা বসে থাকে ওইভাবে।
এবার মহিলাটা অদ্ভুত, মানে কাকু যতক্ষণ ওখান থেকে পাস করছে মহিলাটা একদম কাকুর দিকে তাকিয়েই রয়েছে। আচ্ছা। তো কাকু এবার আর অতটা না পাতারই কাকু অফিসে গেছে। এবার কাকিমা ফোন করেছে কাকুকে। কাকুকে ফোন করে বলছে, কি গো তুমি কালকে তোমাকে মাছ আনতে বলেছিলাম, তুমি মাছ আনোনি? কাকু বলছে, এই রে যা, আমি তো মাছ এনেছি কিন্তু আমি ভুল করে বাজারের ব্যাগ থেকে না বার করতে ভুলে গেছি, তাড়াতাড়ি করে দেখো বাজারের ব্যাগে মাছগুলো আছে, আমি 2 রকমের মাছ 2-3 দিনের জন্য এনে রেখেছি, তুমি তাড়াতাড়ি দেখো তো মাছগুলো ঠিক আছে কিনা, সারা রাত তুমি বাইরে ছিল। এবার কাকিমা বলছে, দেখো তোমার কি আক্কেল একটা, তুমি বলোনি? বলে এবার তাড়াতাড়ি করে কাকিমা বাজারের ব্যাগটা খুঁজে দেখছে যে না, বাজারের ব্যাগে তো কোনো মাছ ফাছ কিছু নেই। এবার কাকিমা বলছে যে, কোথায় তোমার মাছ? বলছে, আরে আছে দেখো, আমি 2-3 রকমের মাছ এনে রেখেছি। তখন কাকিমা ভালো করে তন্ন করে খুঁজে দেখে, বলে কোথায়, মাছ তো নেই। তখন বলছি, ই বাবা, তাহলে কি মাছগুলো পড়ে গেল না কি? কাকিমা বলছে যে, হ্যাঁ তাহলে দেখো তোমার কোনো সেন্স নেই, মাছগুলো কোথাও ফেলে দিয়েছো, হয়তো পড়ে গেছে। এবার কাকু বলছে যে, না দেখো, পড়লে তো আরো জিনিসপত্র বাজার ছিল, সেগুলোও তো পড়ে যেত, তাই না, শুধু মাছটাই পড়ে যাবে। তো যাই হোক, এবার কাকিমা বলছে যে, না তোমার একটা কোনো সেন্স নেই, মাছগুলো কোথায় হারিয়ে ফেলেছো, পড়ে গেছে কোথায়। এবার কাকু বলছে, ঠিক আছে বাদ দাও, ছাড়ো, যা হওয়ার হয়ে গেছে। এবার তারপর কাকু নিজের অফিসে এরকম নিজের মতো কাজ করছে, করে এবার সেই দিনকে আবার ঠিক 3-3:30 নাগাদ আবার কাকিমা কাকুকে ফোন করেছে। এবার কাকু ফোনটা ধরেছে, বলছে, কাকিমা না একটু কেমন একটু ভয় গলাতে কাকুকে বলছে, এই জানো একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। কাকু বলছে, কি ঘটেছে? বলছে, দুপুরবেলা আমি চান করে পুজো দিতে এসেছি, এসে দেখছি সমস্ত ঠাকুর উল্টে রাখা, বুঝেছো, উল্টে গেছে ঠাকুর, পেতলের ঠাকুর সেও উল্টে গেছে, ঠাকুরের ফটো যা কিছু ঠাকুরের সিংহাসনে সব উল্টে রয়েছে। এবার কাকু বলছে, দেখো গিয়ে তোমার ছেলের কাণ্ড হবে। আমি বলছি, ছেলে কি করে করবে অত, আর ওদের সিংহাসনটা নাকি একটু উঁচু জায়গায় ছিল, আর ওইটুকু বাচ্চা 1.5-2 বছরের ছেলে থোড়ি হাত পাবে। এবার বলছে যে, না দেখো তোমার ছেলে হয়তো কিছু চেয়ার ফেয়ার টেনে ওইটাতে উঠে, তোমার ছেলেরই কাণ্ড। কাকিমা বলছে, এই ছেলে এরকম সব কটা ঠাকুর এইভাবে উল্টে রাখবে? বলছে, হ্যাঁ দেখো কিছু হাওয়া বাতাস বা কিছু হয়তো হবে, তুমি আমাকে বিরক্ত করো না। এবার কাকিমা, ঠিক আছে, কাকিমার একটু মনে মনে তো অদ্ভুত একটু লাগলো ব্যাপারটা। যাই হোক, কাকিমা আবার সব ঠাকুর সোজা করে আবার যেরকম পুজো দেওয়া পুজো টুজো দিলেন। এইবারে সেই দিনকে সন্ধ্যেবেলা কাকিমা বাচ্চাটার সাথে একা রয়েছে, কাকিমা কিছু একটা বই টই পড়ছে আর বাচ্চাটা পাশে বসে খেলছে ওদের বেডরুমে। বাচ্চাটা ওই বাংকার থাকে না, যেখানে ধরো আমরা জিনিস কিছু স্টোর করে রেখে দিই উপরে, বাংকার যেগুলো লক ছাড়াগুলো, যেগুলো একটা তো থাকে যেগুলো লক, যেগুলো তোমার গেট থাকে, ওইগুলো না, এমনি বাংকার যেগুলো। এবার বাচ্চাটা না ওই বাংকারের দিকে তাকিয়ে হাসছে আর কি একটা বলছে। এবার কাকিমা বাচ্চাটার দিকে এমনি তাকিয়ে বলছে, কি রে, কি হয়েছে বাবা, কি হয়েছে? তখন বাচ্চাটা বলছে কি, আন্টি আন্টি, বুঝেছো, ওই বাংকার। হ্যাঁ। আচ্ছা, এটা মানে ভীষণ একটা ক্রিপি। হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি খুব ক্রিপি লাগলো ব্যাপারটা। হ্যাঁ, বাচ্চাটা না ওই বাংকারের দিকে আঙুলটার দিকে তাকিয়ে বলছে, আন্টি আন্টি। এবার কাকিমা এমনি করে তাকিয়ে দেখছে, বলে কি আর কি বলছিস? বলছে, ওই যে আন্টি, গার্ল এমনি করে বলছে। এবার তখন কাকিমা বলে, ওখানে কেউ কোন আন্টি থাকে ওখানে, ভুলভাল বলিস কি, ওইখানে কি টিকটিকি দেখেছিস নাকি? এবার বাচ্চাটা না খুব হাসছে, বলছে, না আন্টি এমনি করে। কাকিমার অতটা ব্যাপারটা পাত্তায়নি, ভাবছে যে দূর বাচ্চা মানুষ কি বলছে না বলছে তার ঠিক নেই বলে সেদিনকে তারপর কাকিমার ব্যাপারটাকে পাত্তা দেয়নি। আর সেদিনকে সবকিছু এবার ঠিকঠাক গেছে। যাওয়ার পর এবার সেই দিনকে রাত্রিবেলায় কাকিমা শুনছে যে কাকিমাদের ওরা কি করতো, বেডরুমের দরজাটাও বন্ধ করে ঘুমাতো। এবার কাকিমা না স্পষ্ট মনে হচ্ছে যেন বাইরের দিকে কেউ একটা ঠিক হামাগুড়ি দিয়ে বা কেউ একটা ক্রল করলে যেমন একটা আওয়াজ হয় না, 4 হাত পায়ের এরকম, ওই রকম মনে হচ্ছে কেউ একটা বাইরে ওরকম একটা আওয়াজ হচ্ছে। আর তারপরে কিছুক্ষণ পরে
আওয়াজটা যেন খুব ওদের কাছে এলো, কাছে এসে ওই দরজাটা হালকা হালকা করে মনে হচ্ছে কেউ একটা স্ক্র্যাচ করছে নখ দিয়ে। এবার কাকিমা মনে মনে ভাবছে যে কি ইঁদুর ঘুরছে কি বাইরে, ইঁদুর বা বিড়াল, আমার কি দরজাটা খোলা ঠিক হবে? কাকিমা আবার ভয় পায় ইঁদুরে। কাকিমা ভাবছে যে আমি বাবা দরজাটা খুলবো, যদি ঘরে ঢুকে যায় রাত বেরাতে, যা হচ্ছে হচ্ছে, হোক গিয়ে বাইরে বলে কাকিমা সেরকম অত সেদিনের মতো শুয়ে পড়েছে। এবার পরদিনকে কাকু স্নান করতে যাবে, বাথরুমটা খুলেছে, খুলে এবার কাকিমাকে ডাকছে, এই কমলিকা কমলিকা তাড়াতাড়ি করে এসো। হ্যাঁ কি গো, বাথরুমে কি সে গন্ধ বেরাচ্ছে কেন? তো এবার কাকিমাও গেছে, এবার গিয়ে দেখছে যে বাথরুম থেকে না খুব বাজে একটা মাংস পোড়া গন্ধ বেরোচ্ছে। মাংস পোড়া? হ্যাঁ, মাংস পোড়া গন্ধ বেরোচ্ছে। আচ্ছা আচ্ছা। আর গন্ধটা না, বাথরুমের দরজাটা তো খুলেছে, খুললে কি হয় ধরো গন্ধটা তো বাইরে আসবে। ধরো একটা কোথাও পচা কোনো দুর্গন্ধ বেরোচ্ছে, তুমি যদি দরজাটা খোলো তাহলে তো গন্ধটা তো বাইরে এসে তোমার ঘরে ছড়িয়ে যাবে, তাই তো? এটাই তো লজিক। কিন্তু ওই গন্ধটা না বাথরুমের মধ্যে স্টে করছে, বাথরুমের মধ্যেই রয়েছে গন্ধটা, বাথরুম থেকে আর বেরাচ্ছে না। এবার কাকিমা কাকুকে বলছে কি জানি কিসের গন্ধ, আমি তো বুঝতে পারছি না। কাকু বলছে তুমি কিছু পুড়িয়েছো? বলছে না আমি তো কিছু পোড়াইনি। এবার গন্ধটা না বাথরুমে একই রকম, মানে দরজাটা যে খুলে রেখেছে গন্ধটা বেরায় না, এক্সস্ট চালিয়ে দিয়েছে তাও গন্ধটা বেরায় না। তারপরে এবার কাকিমা বলছে যে ঠিক আছে দরজাটা একটু খোলা রাখো, হতে পারে বাইরে থেকে হয়তো কোনো রকমের গন্ধ এসেছে বাথরুমের মধ্যে, বন্ধ জায়গায় একটু সময় লাগবে, দরজাটা খুলে রাখো, তুমি একটু 2 মিনিট বাইরে বসো। এবার ওটা বলে এবার কাকু দাঁড়িয়ে রয়েছে বাথরুমের সামনে যে হ্যাঁ গন্ধটা চলে গেলে তারপর কাকু ঢুকবে। এবার কাকিমা তখন কি করেছে, গঙ্গা জল, তখন কাকিমা এবার ঠাকুরকে পুজো দিচ্ছে। এবার পুজো দেওয়ার সময় কি আমরা সারা ঘরে গঙ্গা জল ছেটাই, তাই না, পুজো দেওয়ার আগে? এবার কাকিমা ওরকম করে সারা ঘরে গঙ্গা জল ছেটাতে ছেটাতে রান্নাঘরেও ছিটিয়েছে। এবার কোনো ভাতে হয়তো একটুখানি ছিটা হয়তো বাথরুমে, যেহেতু দরজাটা খোলা রান্নাঘরের পাশে, বাথরুমের মধ্যে হয়তো গেছে। সাথে সাথে গন্ধটা মনে হলো যেন এক ধাক্কায় ওদের গায়ের মধ্যে থেকে গন্ধটা বেরিয়ে গেল। বুঝেছো, মানে যে ওই গঙ্গা জলের ছিটাটা লাগলো। এবার ওদের না মানে মনে হলো একটা দমকা হাওয়া বাথরুম থেকে হঠাৎ করে ওই পোড়া গন্ধটা নিয়ে পুরো ওরা বেরিয়ে গেল। এবার কাকিমা বলছে কি হলো ব্যাপারটা বুঝতে পারছি না, আর যাও বাদ দাও, গন্ধ বেরিয়ে গেছে। এবার কাকু বলছে তুমি চান করো না। এবার কাকু চান করতে গেছে। তারপরে সেদিনকে রাত্রির বেলা কাকু আবার কিছু বাজার করেছে, বাজার করে এবার কাকু আবার সেই ফিরছে। এবার আর ওই রাস্তাটা দিয়ে না, শর্টকাটের রাস্তা দিয়ে, এমনি যে নর্মাল রাস্তা থেকে কাকু রোজ ফেরে ওই রাস্তা থেকে ফিরছে। কাকু ফিরতে ফিরতে হঠাৎ করে কাকুর মনে হয়েছে কেউ ওনাকে খুব জোরে ধাক্কা দিয়েছে, উনি বাইক শুদ্ধ পড়ে গেছে। আর যেই পড়ে গেছে ওনার যে বাজারগুলো ছিল ওগুলো ছড়িয়ে গেছে। আর ছড়িয়ে যেতে মনে হয়েছে, উনি পুরো স্পষ্ট শুনতে পেয়েছেন যে একটা জলের থেকে কিছু একটা ছপাত ছপাত করে উঠে এসছে বা এরকম একটা কিছু, ওরকম একটা ছপাত ছপাত করে আওয়াজ পেয়েছে উনি। এবার উনি না ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে গিয়ে উনি তাড়াতাড়ি করে যতটা হাতের কাছে যা বাজার টাজার পেয়েছে উনি তাড়াতাড়ি করে উনি তুলে নিয়েছেন। এবার মাছের প্যাকেটটা উনি আর খুঁজে পায় না, ঠিক আছে? উনি এবার ফোনে টর্চ দিয়ে খুঁজছে মাছের প্যাকেট, আর কিছু তো উনি অনেকটা খুঁজে নেন, সব কিছু যেগুলো ধরো গড়িয়ে দূরে চলে যাওয়ার কথা সেই সমস্ত আলু টমেটো ফমেটো উনি পেয়ে গেছেন, কিন্তু মাছের প্যাকেটটা কৌস্তব উনি কত খুঁজলেন। এবার মাছ ওটা তো একটু ভারী জিনিস, এবার ওইটা তো গড়িয়ে কোথাও চলে যাবে না, কিন্তু মাছের ওটা আর কিছুতেই পেলেন না। এবার কাকুর না একটা কিরকম একটা হয়েছে, কিছু একটা ফিলিংস হয়েছে। হয় উনি না তাড়াতাড়ি করে ওই জায়গাটা ছেড়ে উনি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছেন। বাড়ি চলে এসে এবার ওনার শরীরটা একটু খারাপ লাগছে। এবার কাকিমাকে বলছে যে আমার না শরীরটা প্রচন্ড খারাপ লাগছে, আমি আর আজকে রাতে খাবো না, আমি শুয়ে পড়ছি। এবার শুয়ে পড়েছে। এবার রাত্রিবেলা কাকিমা মাঝরাতে শুনছে কাকু গোঙাচ্ছে। এবার কেন গোঙাচ্ছে, এবার কাকিমা যখন দেখছে যে কাকুর একদম ধুম জ্বর,
এবার কাকিমা ভাবছে যে কি করবে অত রাতে। আর কাকু মানে একদম পুরো অজ্ঞান হয়ে গেছে, কাকুর গায়ে হাত দিয়ে ডাকছে, কাকু আর ওঠে না, মানে একদম পুরো অজ্ঞান আর ধুম জ্বর, গায়ে টেম্পারেচার হাই টেম্পারেচার। এবার কাকিমা গেছে, কাকিমা বলছে ঠিক আছে আমি তাহলে একটু জলপট্টি দিয়ে দিই। কাকিমা গিয়ে এবার জলপট্টি দেবে বলে জল বাটিতে করে জল পট্টি টট্টি সব নিয়ে এসেছে। এবার কাকিমা যেই নিয়ে এসে যে বেডরুমে ঢুকবে, এবার বেডরুমের আলোটা তখন বড় আলোটা জ্বালানো নেই, এমনিতে ওরা অন্ধকার করে শোয় রাতে। এবার ঘুটঘুটে অন্ধকার, এবার যেহেতু উঠে জল টল আনতে গেছে, একটা ছোট্ট একটা 0 পাওয়ারের আলো, একদম অল্প একটা আলো হয়, ওই টেবিল ল্যাম্প বা এরকম কি ল্যাম্প শেডের কিছু একটা উনি জ্বালিয়ে রেখেছে। জ্বালিয়ে এবার কাকিমা ঢুকে হঠাৎ করে দেখছে কাকিমার ছেলেটা বসে আছে, আর বসে বসে না আবার সেই বাঙ্কের দিকে তাকিয়ে এরকম বলছে আন্টি আন্টি। কাকিমা না আস্তে আস্তে করে চোখটা তুলেছে, তুলে বিশ্বাস করবে না কৌস্তব, আমার বলতে গেলে মানে গায়ে কাটা দেয়। কাকিমা এক মুহূর্তের জন্য দেখে যেন মনে হলো একটা জমাট বাঁধা কোনো একটা অন্ধকার ছায়া মূর্তি ওই বাঙ্কের ওখানে পা গুটিয়ে বসে আছে, ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য। এবার ওইটা দেখে কাকিমা এবার হাত থেকে বাটিটা পড়ে গেছে জলের ভয় ছুটে। এবার পড়ে গিয়ে কাকিমা তাড়াতাড়ি করে আলোটা জ্বালিয়েছে, জ্বালিয়ে দেখছে যে না ওখানে কেউ নেই। এবার বাচ্চাটা কিন্তু সমানে বলছে একটা আন্টি আন্টি। এবার কাকিমা বলছে কি তুই কি বলছিস সবসময়, তুই ওখানে তাকে আন্টি আন্টি বলে বাচ্চাটাকে বকেছিস, একদম ওরম করবি না। হ্যাঁ, এবার কাকিমা হয়তো বাচ্চাটা খালি ওরম বলে তো, কাকিমা রাত্রিবেলা একটু ভয় পেয়ে গেছে হয়তো ওরকম বাচ্চাটার সম্মুখে সমানে আন্টি আন্টি ওইসব শুনে। এবার কাকিমা বলছে যে তুই একদম না ওরকম বলবি না, তুই চুপ কর, সবসময় ওরকম করবি না, ওখানে কিন্তু জুজু আছে, ওইদিকে তাকাবি না, এমনি করে বাচ্চাটাকে ভয় দেখিয়েছে। এবার ঠিক আছে, তারপরে আর সেরকম কিছু হয়নি। এবার থেকে রাত্রিবেলা মোটামুটি জল পট্টি টট্টি দিয়েছে, দিয়ে সেই কাকুর তো আর জ্বর কমে না। এবার পরদিনকে সকালবেলা হয়েছে, ডাক্তার এসেছে, ডাক্তার এসে কাকুকে দেখে টেখে এবার তখন কাকুর একটু বেটার, কাকুর তখন জ্ঞানটা এসেছে। তো এবার ডাক্তার বলছে যে আপনি কি কিছুতে ভয় পেয়েছেন, কাকুকে জিজ্ঞেস করছে আপনি কি কিছু ভয় পেয়েছেন, কারণ আপনার তো সিমটম দেখে সেরকম তো কিছুই দেখছি না, মনে হচ্ছে যে কোনো শকে বা কিছুতে আপনার জ্বরটা এসেছে। এবার কাকু বলছে কাকু না ওই ঘটনাটা কাকিমাকে কিছু বলেনি, কাকিমা ভয় পাবে বলে। এবার কাকু বলছে যে না এরকম কিছু না, এমনি হয়তো শরীরটা খারাপ থেকে জ্বর এসেছে। তো যাই হোক ডাক্তার ওষুধপত্র দিয়েছে, আর ওষুধপত্র দিয়ে তারপর ডাক্তার চলে গেছে। এবার কাকু একটু বেটার ফিল করছে। সেদিনটা এবার মোটামুটি কেটে গেছে, কেটে যাওয়ার পরে এবার সেদিনকে রাত্রির বেলা ঠিক আবার ওরকম মাঝরাত্রি হয়েছে, আবার কাকুর ধুম জ্বর, একদম প্রচন্ড হাই টেম্পারেচার, আবার অজ্ঞান মতো হয়ে গেছে, আবার ভুলভাল বকছে। এবার কাকিমা তখন আবার গেছে, গিয়ে বাটিতে করে জল ঠল নিয়ে হাতে একটু জলপট্টি দিয়ে ওষুধপত্র দিয়েছে, জলপট্টি দিয়ে এরকম নিয়ে এসেছে। এবার কাকিমা বসে বসে এরকম জলপট্টিটা দিচ্ছে, দিতে দিতে কাকিমার না কি ওই যে এবার দরজাটা না হাফ খোলা ছিল, এবার কাকিমা জলপট্টিটা দিতে দিতে ওই দরজাটার ওইদিকে তাকিয়েছে, আর বাইরে যে রান্নাঘরের আলোটা জ্বালানো ছিল, কারণ রাত্রিবেলা বারবার জল টল চেঞ্জ করতে যাচ্ছে, হ্যাঁ, তো তাই জন্য রান্নাঘরের আলোটা জ্বালিয়ে রেখেছে। কাকিমা হালকা করে একটু আর চোখে দেখছে যে ওই দরজার যে একটুখানি ফাঁকা, ওই ফাঁকা থেকে কৌস্তব কারোর একটা চোখ দেখা যাচ্ছে। চোখ? হ্যাঁ, কারোর একটা চোখ দেখা যাচ্ছে, আর মুখটা পুরো কালো, আর চোখটা দেখা যাচ্ছে, আর ওই নখের ওই স্ক্র্যাচের আওয়াজটা। আচ্ছা, মানে আচ্ছা, কেউ যেন দরজার ফাঁকে বসে দেখছে আর নখ দিয়ে হালকা হালকা করে স্ক্র্যাচ করছে। ওইটা নখ দিয়ে স্ক্র্যাচ করার ব্যাপারটা আমার খুব ক্রিপি লাগে শুনতে। আমারও। তারপর কি হলো? কাকিমা না এবার কাকিমা ভাবছে আমি কি পুরো তাকাবো, কাকিমা যে না আমি পুরো তাকাবো না, কারণ ওখানে যেটাই আছে, এবার দেখো ওদের তো আগের এক্সপিরিয়েন্স আছে, তো ওরা বিশ্বাস করে, ওরা বুঝে গেছে যে এই ধরনের জিনিস আছে। তো কাকিমা বলছে আমি কি তাকাবো, পুরো তাকিয়ে কি দেখবো, না আমি তাকাবো না। কাকিমা না আর ওইদিকে পুরোপুরি তাকিয়ে দেখেনি,
কিন্তু কাকিমা স্পষ্ট দেখছে ওই নোকের স্ক্র্যাচের আওয়াজ এরকম। আর কাকিমা সারা রাত আর বেডরুম থেকে বেরায়নি, রাতে বসে বসে ওরকম জলপট্টি দিয়েছে। আবার ঠিক জানো তো ভোরবেলা সকালবেলা হয়ে গেছে, সকালবেলা হয়ে যাওয়ার পর আবার সবকিছু নর্মাল, আবার কাকু অনেকটা বেটার, খুব উইক কিন্তু রাত হলেই যে কাকুর যে জ্ঞানটা চলে যাচ্ছে, সকালবেলা হলে কাকু আবার বেটার হয়ে যাচ্ছে। এবার কাকিমা ভাবছে যে না কিছু কি একটা সমস্যা হচ্ছে, আমি কি একবার ওই আগের বার যে বজবজের ভদ্রলোক যিনি ওনাদেরকে সাহায্য করেছিলেন, কাকিমা ভাবছে যে আমি কি একবার যাব ওনার কাছে। আচ্ছা। এবার দেখো বাচ্চাটাকে আর কাকুকে রেখে তো একা যেতে পারছে না, কাকু অসুস্থ, আরো ছোট বাচ্চা। তো কাকিমা তখন এই কাকুর বোন মানে ওই বাচ্চাটির পিসি, সে ওই কৈখালির দিকেই তার বিয়ে হয়েছে, সে ওখানেই থাকে, তাকে ফোন করেছে, ফোন করে বলছে যে তুমি একটু আমাদের বাড়িতে আসো, একটু তোমার দাদার কাছে আর ছেলেটার কাছে একটু থাকো। এবার তাকে বলেনি যে বজবজে কি করতে আছে, তাকে বলেছে যে আমার কিছু তোমার দাদার কিছু অফিসিয়াল ডকুমেন্ট সাবমিট করতে হবে, যেটা আজকেই করতে হবে, না করলে কিছু স্যালারি প্রবলেম হয়ে যাবে, তো তুমি একটু এসে থাকো, আমি গিয়ে ওইটা করে আসছি। এবার পিসি বলছে ঠিক আছে আমি তাহলে কালকে আসবো, কালকে এসে আমি থাকবো দাদার কাছে। আর কাকিমা ঠিক করেছে যে ঠিক আছে পরদিন যাবেন বজবজে। এবার সেদিনকে রাতে বাচ্চাটা বলছে আমি টয়লেটে যাবো, এবার কাকিমা বলছে ঠিক আছে যাও। এবার ওরা একটা জিনিস কি বলতো, ওরা বাচ্চাটাকে রাতে টয়লেটে যেতে দিত কিন্তু একদম টয়লেটের সামনে দাঁড়াতো না, কাকিমা একটু দূরে বেডরুমের ওখানটা দাঁড়াতো। তার কারণ ওরা একটা মানে বাচ্চাটার মধ্যে একটা সাইকোলজি তৈরি করতে চেয়েছিল যে ভয় বলে কিছু হয় না, তো তুমি যখন ওয়াশরুমে যাবে তোমার সাথে সাথে গিয়ে দাঁড়াতে হবে না, মানে ওরা ভয় ব্যাপারটা বাচ্চাটার মধ্যে খুব একটা ইন্ট্রোডিউস করেনি। তো সেই জন্য বাচ্চাটা এবার একা একাই ওয়াশরুমে একটা কাকিমার দরজাটা খুলে দাঁড়িয়ে রয়েছে। এবার কাকিমা দেখছে বাচ্চাটা ওয়াশরুমে গেছে যখন আলোটা জ্বালিয়েছে, আলোটা জ্বালানোর পরে এবার দরজাটা এরকম বাচ্চাটা খুলে ঢুকলো, ঢোকার পর দেখছে আরেকবার দরজাটা খুললো, একটা ছায়া দেখতে পেলো, মানে কাকিমা যেখান থেকে দাঁড়িয়ে দেখছে না ওইখানটা থেকে একদম সোজাসুজি দেখা যায় না, ওটা হচ্ছে তোমার বাথরুমের বা সাইডটা, আর বাথরুমের দরজাটা হচ্ছে ফ্রন্টে, মানে কাকিমা কি বা সাইড থেকে দেখতে পাচ্ছে যে দরজাটা খুললো, ওই আলোটা যেটা বাইরে পড়েছে রান্নাঘরের দিকে, ওই আলোর মধ্যে কাকিমা দেখতে পাচ্ছে যে আরেকবার দরজাটা খুলে বন্ধ হলো, বন্ধ হয়ে আবার 1 মিনিট আবার কয়েক সেকেন্ডের মধ্যে আবার দরজাটা খুলে একটা ছায়া হামাগুড়ি দিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। আচ্ছা আচ্ছা। এবার কাকিমা কোথায় ভেবেছে কি কাকিমার ছেলে নাকি, এবার কাকিমা তাড়াতাড়ি করে দৌড়ে কি বলছে বাবু তুই রান্নাঘরের দিকে কেন যাচ্ছ। তারপরে এবার তাকিয়ে দেখছে যে না বাচ্চাটা তো বাথরুমে, বাচ্চাটা বেরিয়ে বলছে মা আমি এখানে এরকম, তখন বলছে কাকিমা না ওখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর সেই পোড়া গন্ধটা ওখানে বুঝেছো, আবার সেই একটা পোড়া বিচ্ছিরি গন্ধ, আর গন্ধটা ঠিক রান্নাঘরের ওই স্ল্যাবের নিচটা থেকে যেন বেশি আসছে। এবার কাকিমা তাড়াতাড়ি করে ছেলেটাকে নিয়ে চলে নিয়ে গিয়ে এবার সেই রাতে আর কাকিমার সেরকম ঘুম হয় না, সারা রাত তাই জেগে কাকু সেই আবার ওরকম ভুলভাল বকছে। এবার কাকিমা একটা প্যাটার্ন লক্ষ্য করেছে, এইবার রাত্রির বেলা ঠিক কাকিমা তো বসে রয়েছে, এবার কাকিমা বসে একটা বই পড়ছে ঘুমাচ্ছে না বলে, এবার ঠিক ওই 3টে 3:30 নাগাদ ওদের টালির ওপরে মনে হচ্ছে যেন কেউ লাফাচ্ছে, জানো তো, খুব জোরে টালির ওপর থেকে দুমদাম করে আওয়াজ হচ্ছে। এইবার ওরা এতদিন ধরে রয়েছে, এতদিন কিন্তু কোনো বিড়াল বা ভামবিড়াল, হয়তো কেউ বলতে পারে যে ওটা বিড়াল বা ভামবিড়াল, কিন্তু এতদিন ধরে রয়েছে কোনোদিনও কিন্তু ওদের সাথে ওই রকম হয়নি, বিড়াল বা ভামবিড়াল কেউ কিন্তু ওরকম কিছু অসুবিধা হয়নি। হঠাৎ করে না ওই খুব আওয়াজ হচ্ছে, বেশ অনেকক্ষণ, প্রায় আধ ঘন্টা ধরে উপরটা এরকম মনে হচ্ছে যেন কেউ ওই টালির ওপর ছুটে ছুটে বেড়াচ্ছে, লাফাচ্ছে, এরকম হয়েছে, প্রায় 4টে অবধি হয়েছে। তারপরে এবার কাকিমা তো আরো মানে ভয় পেয়ে কাকিমা হচ্ছে সকালটা হলেই ওই পিসি এলেই আমি বজবজে আগে যাবো, গিয়ে ওই দাদাকে সব জানাবো। তো পরদিনকে পিসি এসেছে,
এবার কাকিমা সবকিছু ওদেরকে পিসিকে বুঝিয়ে দিয়ে কাকিমা এবার বেরিয়েছে বজবজের উদ্দেশ্যে। এবার কাকিমা হাতিয়াড়া থেকে বাগুইয়াটি আসতেই কাকিমার নাকি কোনো না কোনো বিভিন্ন রকমের বাধা। প্রথম হচ্ছে কোনো গাড়ি পাচ্ছে না, হ্যাঁ, তারপরে অটো পাচ্ছে না, সব ফুল, হ্যাঁ, তারপর একটা কি রিক্সা না কিসে উঠেছে, সেই রিক্সাটা মাঝ রাস্তায় গিয়ে রিক্সা উল্টে গেছে এইরকম, হ্যাঁ। তো পরপর বাধা। এবার প্রায় 1.5-2 ঘন্টা হয়ে গেছে কাকিমা হাতিয়াড়া থেকে আর বাগুইয়াটি আর পৌঁছাতে পারে না। এবার কোনোভাবে কাকিমা কিছুটা গেছে, গিয়ে এবার তখন ওই পিসির ফোন এসেছে কাকিমার কাছে। ফোন এসে পিসির গলার আওয়াজ শুনে মনে হচ্ছে উনি প্রচন্ড ভয় পেয়েছেন। এবার কাকিমা বলছে কি হয়েছে, বলছে বৌদি তুমি এক্ষুনি আসো, আমি তোমার বাড়িতে আমি থাকতে পারবো না, তুমি এক্ষুনি তাড়াতাড়ি করে আসো। এবার কাকিমা বলছে কি হয়েছে, বলছে তুমি আগে আসো তারপরে সব কথা বলবো। কাকিমা এবার তাড়াতাড়ি কোনো রকমের হন্তদন্ত। এবার যখন ওইখান থেকে বাড়ি ফেরার সময় কিন্তু বলতো সবকিছু স্মুথ, ইজিলি অটো পেয়ে গেল, সবকিছু আর কোনো অসুবিধা হলো না। কিন্তু যাওয়ার বেলা যেতে পারছে না, বাড়ি ফেরার বেলা ইজিলি সব পেয়ে গেল। এবার বাড়িতে ফিরে তো গিয়ে দেখে পিসি বাইরেটা বসে ঠক করে কাঁপছে, হ্যাঁ, বাচ্চাটাকে ধরে আছে আর ঠক করে কাঁপছে। এবার পিসি বলছে কি হয়েছে। এবার বলছে বৌদি তুমি তোমার ঘরে কি আছে বলো তো। এবার বলছে কেন, কি হয়েছে। এবার পিসি বলছে যে তুমি তো বেরিয়ে গেলে, তুমি বেরিয়ে যাওয়ার পরে হঠাৎ আমি রান্না করছিলাম, রান্না করতে করতে আমার মনে হলো নিচে ওই যে রান্নাঘরের স্ল্যাবের নিচে যে ফাঁকা জায়গাটা, হঠাৎ করে ওইখানটা থেকে একটা কেমন পোড়া পোড়া গন্ধ আসছে। এবার আমি প্রথমে পাত্তা দিইনি, আমি ভাবছি যে কি জানি কিছু পুড়ছে নাকি আমার রান্না করতে ওই থেকে কেন গন্ধ বেরোচ্ছে আমি বুঝতে পারিনি। হঠাৎ করে নাকি পিসির মনে হয়েছে যে ওনার পাটার মধ্যে কেউ আঁচড়ে দিয়েছে। আঁচড়ে দিলে যেরকম জ্বালা করে ওরকম জ্বালা করে উঠেছে। এবার উনি তাকিয়ে দেখে যে হ্যাঁ, ওনার পায়ের মধ্যে একটা লম্বা আঁচড়। এবার উনি ওটা দেখে বুঝতে পারছেন, উনি তো ভাবছে কি করে আঁচড়টা লেগে গেল, কিছুতে লাগলো নাকি এরকম। উনি দেখতে গেছে যে কিছু নিচে কোনো কোনো তার বা কিছু বেরিয়ে আছে কিনা যেটাতে লেগেছে বা কি। এবার উনি দেখছে যে না, আর তখন যে উনি ঝুঁকেছেন তখন উনি ওই পোড়া গন্ধটা না ওই স্ল্যাবের নিচের একটা পার্টিকুলার জায়গা থেকে যেন বেশি পাচ্ছে, মনে হচ্ছে ওইখানটাই যেন গন্ধটা জমে আছে। এবার উনি তখন না, ওনার কিরকম একটু ভালো লাগেনি, উনি এবার বেডরুমের দিকে গেছেন। বেডরুমে গিয়ে কৌস্তব উনি দেখছে বাচ্চাটা ওই বাংকারের দিকে তাকিয়ে এরকম হাসছে, আন্টি আন্টি করছে। এবার ওর পিসি ওরকম গিয়ে বলছে কি করিস, বলছে কি পিপি আন্টি আন্টি। এবার বলছে হ্যাঁ কি আন্টি, কি বলছিস ওখানে। এবার ওর পিসি তো জানে না ব্যাপারটা না। এবার ওর পিসি বলছে ওরকম কর না, কে আন্টি, ওই ওখানে টিকটিকি আছে কিন্তু, এমনি করে ওকে বলেছে। এবার ও বলছে কি দেখবে তুমি দেখো আন্টি খেলবে বলে ও না বলটাকে, ও একটা বল ছিল, ও বলটাকে না বাংকারের দিকে ছুঁড়েছে, ঠিক আছে। ছুঁড়ে এবার প্রথমে দেখছো বলটা ওখানে উঠে রয়েছে, বাংকারের মধ্যে উঠে গেছে। এবার আর বলটা গড়িয়ে আর নিচে পড়ছে না, ঠিক আছে, ওখানটাই রয়েছে কিন্তু বলটা। এবার পিসি ওকে হাসছে, বলছে হ্যাঁ ওই তো দেখ এবার তোর বল টিকটিকি নিয়ে চলে যাবে, এমনি করে বলেছে। এবার বলছে চ বাইরে যাই আমরা একটু ঘুরে আসি বলেছে। হঠাৎ করে ওর পিসি দেখছে ওই বলটা ওই বাংকারের ওখান থেকে কেউ একটা ছুঁড়ে ওকে আবার বাচ্চাটাকে ফেরত দিল, জানো। বাংকার থেকে ধরো বলটা পড়ে ওটা তো গড়িয়ে পড়বে, তাই না, আর সাথে সাথে পড়বে, রাইট। কিন্তু বলটা ঠিক মনে হলো বাচ্চাটার দিকে আবার কেউ একটা এমনি করে ছুঁড়ে ফেরত দিল। এইবার ওর পিসি ওইটা দেখে না, ওর পিসির একদম ভালো লাগেনি। ওর পিসি কি করেছে, বাচ্চাটাকে নিয়ে এরকম তাড়াতাড়ি করে বাইরে বেরাতে যাবে, আর তখনই শুরু হয়েছে ওই টালির ওপরে ওই খড়খড় করে আওয়াজ। এবার ওর পিসি এসে না বাইরে থেকে, এবার ওর পিসি ভাবছে যে কি হলো, টালির ওপর কি বিড়াল উঠলো নাকি।
ওর পিসি না বাইরে এসেছে, বাইরে এসে একটু মানে উঁচুতে দাঁড়িয়ে একটু দূর থেকে টালিটা দেখার চেষ্টা করছে, টালির ওপর কিসের আওয়াজ হচ্ছে। ওর পিসি দেখছে, কৌস্তব বিশ্বাস করবে না, টালির ওপর কিন্তু কেউ নেই। ওর পিসি কিন্তু ওকে দেখতে পাচ্ছে না, কিন্তু তাও সেই আওয়াজগুলো সমানে হয়ে যাচ্ছে, অ্যাজ ইফ ইনভিজিবল কেউ ওর টালির ওপর লাফালাফি করছে। মানে ওর পিসি কিন্তু দেখতে পাচ্ছে যে টালির আওয়াজগুলো কিন্তু সমানে হয়ে যাচ্ছে, কিন্তু ওর পিসি কাউকে দেখতে পাচ্ছে না, কোনো বিড়াল কোনো কাউকে কিছু দেখতে পাচ্ছে না। ভয়ঙ্কর লাগে কিন্তু এই জিনিসটা। এবার মানে কি বলবো, যার সাথে ঘটে, আমি তো ওইখানে থাকলে মানে আমি বোধহয় অজ্ঞান হয়ে পড়ে মানে এমন কিছু একটা হয়ে যেত এই সিচুয়েশনে। তো ওর পিসি ওইটা দেখে এবার ওর পিসি ওর দাদাকে ডাকছে, মানে ওর পিসির দাদাকে, তমজিৎ কাকুকে ডাকছে। তো তমজিৎ কাকু কিছুতেই আর বাইরে আসে না, জানো তো, অনেকবার ডেকেছে আর বাইরে আসে, আবার যে দাদা তাড়াতাড়ি বেরা, ঘর থেকে বেরা, ঘর থেকে বেরা। এবার তমজিৎ কাকু আর ঘর থেকে বেরায় না। তো তখনই ওই কমলিকা কাকিকে তখন আবার ওই পিসি ফোন করে বাড়ি আসতে বলেছে। এবার ওই কমলিকা কাকি এবার ওই পিসিকে সব বলছে দেখো তুমি ভয় পাবে বলে আমি তোমাকে বলতে চাইনি, আসলে আমি কোনো এরকম ডকুমেন্টের জন্য যাচ্ছিলাম না, আমি একটু বজবজে একজন তান্ত্রিকের কাছে যাচ্ছিলাম, আর এই ঘটনা কদিন ধরে ঘরের মধ্যে হচ্ছে। এইবার পিসি তো শুনে বলে তুমি তো আগে আমাকে বলনি কেন, তোমার তো আগে বলতে আমি তাহলে আমাকে গাড়ি করে সঙ্গে করে নিয়ে যেতাম, তোমার ঘরে কোনো একটা খুব বড় সমস্যা হচ্ছে, এই যেগুলো আমি আজকে এক্সপিরিয়েন্স করেছি এগুলো একদম কোনো সাধারণ ব্যাপার নয়। এবার ওই পিসি বললো ঠিক আছে, আমাদের গাড়ির ড্রাইভারকে বলছি ওকে গাড়ি নিয়ে আসতে বলছি, বিকেলের মধ্যেও চলে আসবে, আমরা গাড়ি নিয়ে যাব, গাড়ি নিয়ে বজবজে গিয়ে তুমি কথাবার্তা বলে, আর দাদাকে ছেলেকে সবাইকে নিয়ে যাব, কাউকে বাড়িতে রেখে যাবো না। এবার পিসি ফোন করেছে ড্রাইভারকে, ড্রাইভার গাড়ি নিয়ে এসেছে, মোটামুটি বিকেল হয়ে গেছে তখন, 4:30-5টা এরকম বাজে। এবার ওরা গাড়িটা নিয়ে ওই রাস্তা থেকে বেরিয়েছে। এবার প্রথমে অনেকটা হেঁটে যেতে হয়, কারণ বড় গাড়ি পুরো ওই রাস্তায় ঢোকেন জলের জন্য, তো গাড়িটা একটু ওই মেন রাস্তার দিকে দাঁড়িয়ে রয়েছে। এবার যতক্ষণ হেঁটে গেছে গিয়ে তারপরে এবার ওরা যে গাড়িতে উঠেছে, গাড়িটা কিছু দূর চলতে চলতে গাড়িটা হঠাৎ করে সাইড হয়ে ড্রাইভার কন্ট্রোল হারিয়ে সাইডে একটা ঝিলের মধ্যে অর্ধেক মানে সামনের চাকাগুলো ঢুকে গেছে গাড়ি। এবার ড্রাইভার তাড়াতাড়ি করে উল্টো দিকে গেট থেকে বেরিয়ে ড্রাইভার না তাকে একটা খুঁজছে রাস্তার মধ্যে। এবার এরা তো ভয় পেয়ে গেছে, এরা কোনো রকমের তো সেই দরজা ফরজা থেকে বেরিয়ে, কারো সেরকম বড় ক্ষতি হয়নি, কিন্তু ওই সামনের চাকাগুলো গিয়ে পাকে আটকে গেছে, আর তো গাড়ি ওঠানো যাচ্ছে না। এবার ওরা তাড়াতাড়ি করে বেরিয়ে এবার ড্রাইভারকে বলছে কি হলো দাদা, তুমি কি হলো? আর খুব এক্সপিরিয়েন্স ড্রাইভার, মানে কাঁচা হাতের ড্রাইভার নয় কিন্তু। এবার ড্রাইভার না বলছে কি অরাত ছিল, একটা অরাত ছিল ড্রাইভার, মানে উনি বিহারি, তো উনি ওই হিন্দি বাংলা মিশিয়ে বলতেন। বলছে কি অরাত ছিল, অরাতটা কোথায় গেল? তো একটা অরাত ছিল এমনি করে। বলছে অরাত? বলছে হ্যাঁ। এবার ড্রাইভার বলছে যে একটা উনি যখন গাড়ি চালাচ্ছেন এরা কিন্তু কেউ দেখতে পায়নি যারা বসেছিল, ড্রাইভার দেখতে পেয়েছে যে কোথায়, মানে উনি গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে ওনার গাড়ির সামনে নাকি একজন মহিলা চলে এসেছে, আর ওই মহিলাকে সাইড কাটাতে গিয়েই গাড়িটা জলের মধ্যে আটকে গেছে। এবার তখন বলছে কোথায় কোনো মহিলা, আমরা তো কাউকে দেখতে পাইনি। বলছে না দিদি একটা অরাত ছিল এখানে। হ্যাঁ, এবার বলছে না। তখন ড্রাইভারটা না, এবার এরা তো ড্রাইভার মানুষ, এরা কিন্তু অনেক কিছু বোঝে, এদের বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স থাকে, জানো তো। এবার ড্রাইভারটা কিছু একটা ধারণা করে বলছে ঠিক আছে দিদি তোমরা বাড়ি ফেরত চলে যাও, আমি দেখছি, আমি আমার লোকজনকে ডাকছি এই গাড়ি। এবার ওটা একা তুলতে পারছে না, তমজিৎ কাকুর শরীরেও বল নেই যে ওকে সাহায্য করবে। বলছে আমি ঠিক আছে, আমি ব্যবস্থা করছি গাড়ি তোলা, তোমরা বাড়ি চলে যাও, তোমরা এখানে থেকো না। হ্যাঁ, বলছে আমার কিছু হবে না, আমার সাথে আমার বজরংবলী আছে, তো তোমরা চলে যাও। এবার ওরা সেই যেতে পারলো না কিন্তু বজবজে, ঠিক আছে, ওরা আবার বাড়ি ফেরত চলে এলো। এইবার পরদিনকে
পিসি বলছে যে বৌদি আমার মনে হচ্ছে যে কোনো একটা বাধা পড়ছে, বাধা পড়ছে বলে তোমার এই বজবজে যাওয়াটা হচ্ছে না। তো তোমরা থাকো, আমাকে ঠিকানা দাও, আমি বজবজে সেই তান্ত্রিকের কাছে আমি যাচ্ছি। এবার কাকিমা পিসিকে সমস্ত ঠিকানা বুঝিয়ে দিয়েছে। পিসি তার হাজবেন্ডকে ফোন করেছে, তার হাজবেন্ডের সাথে বাগুইআটিতে দেখা করে দুজন হাজবেন্ড ওয়াইফ দুজন মিলে ওই বজবজের ওখানে যাবে, গিয়ে ওনাকে সব জানাবে। এবার পিসি বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে তার ঠিক 45 মিনিট, আধ ঘন্টা 45 মিনিট পর পিসির ফোন থেকে ফোন এসছে। কি হয়েছে না, পিসিকে একটা বাইক এসে ধাক্কা মেরে দিয়েছে। পিসি ছিটকে পড়ে পিসির হাত ছড়ে গেছে, মাথাতেও একটু চোট পেয়েছে। পিসিকে এখন হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। তো সেই দিনকেও আর বজবজে যাওয়া কিন্তু ওদের হলো না। এবার এর মধ্যে কিন্তু ওই জিনিসগুলো সমানে চলে যাচ্ছে। হ্যাঁ, ওই বাচ্চারা সমানে বাংকারের দিকে ওরকম তাকিয়ে আন্টি আন্টি বলে। আর ওই বাইরে সবসময় ওদের রাতে মনে হচ্ছে যে বাইরে কিছু একটা যেন হামাগুড়ি দিয়ে দিয়ে চলছে, বা কেউ একটা ঘষে ঘষে চলছে। সেই পোড়া গন্ধটা রান্নাঘরে ওই একটা পার্টিকুলার জায়গা থেকে প্রায় সময় মানে হঠাৎ করে একটা পোড়া বিচ্ছিরি গন্ধ। আর ওপরে ওই টালির ওখানে, এটা পরবর্তীকালে কাকিমা নিজেও দাঁড়িয়ে দেখেছে যে কাকিমা দেখছে যে টালির ওপর কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু টালিটা আওয়াজ হচ্ছে। ঠিক আছে, তো এবার কাকিমা তো বুঝতে পারছে না কাকিমা কি করবে, রেস্টলেস লাগছে কাকিমার। ততদিনে এবার কাকুর শরীরটা একটু বেটার হয়েছে। এবার একদিনকে কাকু এরকম বসে রয়েছে, বসে বসে একটা বই বা কিছু পড়ছে ঘরের মধ্যে বেডরুমে। পড়তে পড়তে দেখছে যে এবার কাকু হঠাৎ করে বেরিয়ে এসে বাইরে এরকম জোরে জোরে করে পায়চারি করছে। এবার কাকিমা বলছে, কি হলো, তুমি কি হয়েছে, পায়চারি করছো কেন? কাকু বলছে যে না কিছু হয়নি। কিন্তু কাকু না অলমোস্ট প্রায় ঘেমে গেছে। এবার কাকিমা বলছে কি হয়েছে বলো, বলছে না কিছু হয়নি। আর কাকু না সমানে পায়চারি করে যাচ্ছে। এবার কাকিমা বলছে না তুমি বলো কি হয়েছে, তুমি না বললে কিন্তু সমস্যার সমাধান হবে না। তখন কাকু বলছে, কাকু বেডরুমে একটা বই পড়ছিল, একটা চেয়ারে বসে, ঠিক আছে, আর ওনার ঠিক সোজাসুজি হচ্ছে আয়না। এইবার বইটা পড়তে পড়তে উনি আয়নার দিকে এভাবে দেখছেন যে ওনার চেয়ারের পাশে একটা সাদা শাড়ি, লাল পাড় মহিলা মাথা গুঁজে বসে আছে। উনি আয়না থেকে দেখতে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, তারপর উনি দেখে তাড়াতাড়ি করে পাশের দিকে তাকিয়ে দেখছে, কাউকে দেখা যাচ্ছে না। আবার যে আয়নার দিকে তাকাচ্ছে, দেখছে ওই মহিলাটা ওইভাবে মাথা গুঁজে বসে আছে। ওইটা দেখে কাকু তাড়াতাড়ি করে ভয়ে ওখানে বই ফই ফেলে রেখে বাইরে এসে না পায়চারি করছে। এবার কাকিমা বলছে কি দাঁড়াও তো, বলে কাকিমা একটু গঙ্গা জল নিয়ে গঙ্গা জল ছিটিয়ে দিয়েছে চারিদিকে, একটুখানি পুজো টুজো দিয়েছে। কাকিমা বলছে এক কাজ করবো, ওই ঘরে আর শোবো না, ঠাকুর যে ঘরে আছে ঠাকুরের ঘরে আজকের থেকে আমরা শোবো, যতদিন না এর কোনো ব্যবস্থা হচ্ছে। এবার ঠিক আছে। এবার পরদিনকে কাকিমাদের ওখানে এবার একটা মাছালি, যে যারা ওই ভ্যানে করে করে মাছ বিক্রি করে না, ওই রকম একজন মহিলা উনি এসেছেন। এবার কাকু তো আর যেহেতু শরীর অসুস্থ, কাকু আর বাজারে গিয়ে মাছ টাছ কিছু কিনতে পারছে না, বাজার টাজার করতে পারছে। তো কাকিমা ওই পাড়ায় ওই ভ্যানগুলো আসতো, ওইখান থেকেই যাপাতো কিনতো। এবার ওই একজন মাছালি একটা ভ্যান নিয়ে এসেছে। এবার এসে ওরকম কাকিমা গিয়ে মাছ টাছ কিনছে। এবার ওই বাড়ির যে ওই মধ্যবয়সী যে মহিলাটার কথা যে তোমাকে বললাম যে কাকুর দিকে তাকিয়ে থাকতো, সেই মহিলাটা এসেছে। সেই মহিলাটা এসে কাকিমাকে দেখে কাকিমার দিকে বলছে কি, ওই তো তোমাদের ছাদে এসছে এমনি করে। এবার কাকিমা বলছে কে এসছে, কে কে আপনি? কাকিমার দ্বারাকে অতটা কথা বলেনি তখন। এবার ওনাকে প্রথমবারই ওনার সাথে কথা হচ্ছে। এবার বলছে কে আপনি, কোথা থেকে এসেছেন? বলছে
আমি আর কে জেনে কি করবে, মরা গাছের ওখান থেকে নিয়ে এসছো, ওই তো তোমার বরের, মানে ওনার কথার মধ্যে ঠিক সঙ্গতি নেই। হ্যাঁ বলছে তো ওই তো তোমার বরের বাইকে তো সেদিন দেখলাম, বউটা যাচ্ছিল তো এমনি করে। এবার কাকিমা বলছে যে আমার বরের বাইকে কোন বউ যাচ্ছে, মানে কাকিমা আবার অন্য রকমের একটা ভেবেছে। হ্যাঁ কাকিমা বলছে আমার বরের বাইকে বউ, বলছে হ্যাঁ ওই তো ওই একটা বউ এসছে এমনি করে। এবার তখন মাচালিটা ওই মহিলাটাকে বলছে কি, মাসি যাও তো, যাও যাও, সবাইকে এমনি ভয় দেখাবে না, যাও। এবার তখন কাকিমা এবার মাচালিকে জিজ্ঞেস করছে কি কইনি, তখন বলছে ওই তো তোমাদের ওইখানে যে বাড়িটা আছে ওইখানেই উনি থাকে, ওনার মাথায় একটু গন্ডগোল আছে। তখন এবার কাকিমা বলছে যে কি গন্ডগোল, আর কি বলছে, হ্যাঁ মরা গাছের ওখান থেকে এসছে এরকম। তখন মাচালি বলছে কি মরা গাছের ওখান থেকে কে এসছে, হ্যাঁ তখন বলছে কি মরা গাছটাকে। এবার এবার প্রথম বলছে যে ওই ওই মহিলাটা হচ্ছে ওই বাড়ির মানে কর্ত্রী, ওনার একটু মাথাটা খারাপ। এবার তখন মাচালি বলছে না মরা গাছের ওখান থেকে কে এসছে বৌদি, তোমরা মরা গাছের ওই রাস্তা দিয়ে এসছো নাকি। এবার কাকিমা না কিছুই বুঝতে পারছে না, কোনটা মরা গাছ কোনটা মরা গাছের রাস্তা কাকিমা কিছুই জানেন। এবার কাকিমা বলছে যে কি আমি কিছু বুঝতে পারছি। তখন উনি আঙুল দিয়ে মাচালিটা আঙুল দিয়ে দেখিয়ে বলছে যে ওই তো ওই রাস্তাতে একটা গাছ আছে বৌদি, জানো তো ওই গাছটা ওই গাছটা ঠিক ভালো না, ওই গাছের ওইখানে অনেক রকমের ঘটনা ঘটেছে। বলছে যে ওই গাছে প্রচুর লোক করেছে, একবার নাকি ওই গাছের সামনে থেকে কোনো একটা কাউকে একটা বডি মেরে ওখানটা ফেলে রেখেছিল, তারপরে ওখানে একটা বডি ভেসে এসেছিল, মানে ওই জায়গাটা ভালো না, আর ওইখানে ঝিলটা না খুব গভীর, এজন্য ওখানে অনেকে করেছে, আর ওই গাছটাতে গলায় দড়িও দিয়েছে এরকম। তো বলছে ওই জায়গাটা দেখে আমরা সচরাচর কেউ আসি না। এবার বলছে এবার এবার আমি ওই মাছালি যেরকম ওর ভাষায় যেরকম করে বলছে ওইভাবে আমি বলছি যাতে একটু বুঝতে পারো ব্যাপারটা। তো মাছালি বলছে জানো বৌদি, আগে তো আমি ওই রাস্তা দিয়ে আসতাম, এবার একদিন ওই রাস্তা থেকে আসছি বৌদি, দুপুরবেলা মাছ নিয়ে যাচ্ছি, হঠাৎ করে আমার ভ্যানের উপর কে চেপে বসেছে জানো বৌদি। এবার আমি পিছন ঘুরে তো দেখি কেউ নেই, তারপর তো আমি কোনো রকমের ভ্যান টেনে নিয়ে গিয়ে তারপর যখন আমার ভ্যান বলছে ভ্যান পুরো ভারী হয়ে গেছে, এবার যখন আমার ভ্যানটা একটু হালকা হয়েছে তো মা তারপরে খুলে দেখি আমার ঝুড়িতে একটাও মাছ নেই। বলছে ঝুড়িতে যে কটা লাস্টের দিকে 2-3টে মাছ পড়েছিল খুলে দেখি ঝুড়ি পুরো ফাঁকা। তারপর থেকে বৌদি আমি আর এই পাড়াতে অনেকদিন আসতামই না জানো। আর ওই মাসিমার মাথা কেন খারাপ হয়েছে, ওই মাসিমা ওই মরা গাছে কাকে ঝুলতে দেখেছিল, তারপর থেকে ওই মাসিমার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ ওই মাসিমা কি নাকি বলে নাকি ভূত দেখে এই দেখে এমনি করে বলছে, ওনার ভাষায় উনি ওইভাবে। এবার কাকিমা না কিচ্ছু বুঝতে পারছে না। এবার কাকিমা বলছে ঠিক আছে, এবার বারবার করে বলছে বৌদি ওই মরা গাছে ওখানে অনেকে অনেক কিছু দেখেছে। হ্যাঁ একদিন তো একজনের ওখানে নাকি ওই মরা গাছ যেই গাছটাকে বলছে ওই সামনে নাকি একদিনকে একটা লোককে স্ট্রোক করে পড়ে থাকতে দেখা গেছে, ওই পাড়ারই একজন লোক, কি একটা জয়ন্ত নাকি নাম বলেছিল ওই দাদা। হ্যাঁ ওই সেই লোকটা নাকি স্ট্রোক করে, কেউ বুঝতে পারেনি কিভাবে তার স্ট্রোক হলো কি হলো, ওই মরা গাছের ওখানে ভর দুপুরে স্ট্রোক হয়ে পড়েছিল। তো বলছে যে ওই ওই জায়গাটা একদম ভালো না বৌদি, ওখানটাতে একদম যাবে না, তোমরা এই লম্বা রাস্তা দিয়ে আসবে। এবার যাই হোক, এবার মাছ ঠাস তো হয়ে গেছে কেনা। এবার কাকিমা ঢুকে না কাকুকে একবার জিজ্ঞেস করেছে এই কি গো এই বাড়িতে একজন মহিলা থাকে, সে বলছে নাকি তোমার বাইকে কোন বউ এসেছে, বউ যায়। তখন এবার কাকিমা মজা করেই বলেছে, এবার কাকু বলছে কি হ্যাঁ কি বলছো, হ্যাঁ ওই ওই মহিলাটা মানে মাথাটা খারাপ আছে, আমি যখন এখান দিয়ে যাই আমার দিকে কেমনি করে একটা তাকিয়ে থাকে অদ্ভুত ভাবে। তার বলছে হ্যাঁ কি বলেছে কি জানি। যাই হোক এইবার সেই দিনকে ওই এবার কাকিমা তো কিছু মাছ টাছ কিনে রেখে দিয়েছে, এবার মাছগুলো না এরকম কাকিমা ধুয়ে ওই স্ল্যাবে ধুয়ে রেখেছে সবে, রেখে কাকিমা একটা ঘরে গেছে কি একটা কাজ করতে। ও মা এসে দেখছে মাছের বাটি দরজার বাইরে, মেন দরজার বাইরে পড়ে আছে ফাঁকা।
মাছের বাটি মেন দরজার বাইরে ফাঁকা হয়ে পড়ে রয়েছে, সেই বাটি ছিল রান্নাঘরে। আচ্ছা। এবার কাকিমা বলছে এটা কি হলো, কি করে এটা সম্ভব? এবার কাকিমা তো দেখো বুঝতেই পারছে যে ওদের ঘরে তো এরকম কিছু একটা হচ্ছে। এবার কাকিমা বলছে যে না, কোনোভাবে তো ভাবে আমাকে ওই বজবজ ওনার সাথে, দাদার সাথে আমাকে যোগাযোগ করতেই হবে। এবার কাকিমা কি করলো, একটা বুদ্ধি করলো। কাকিমা ওই পিসির যে হাজবেন্ড, ওই পিসামশাইকে মেসেজ করলো। মেসেজ করে মানে আর মুখে উচ্চারণ করলো না যে বজবজে যাবে তান্ত্রিক কাছে, মেসেজ করলো যে দাদা এই এই ঠিকানা। আর ওই তমজিৎ কাকু একদিনকে এরকম বলে বেরালো যে তিনি স্কুলে যাচ্ছেন। হ্যাঁ, এবার স্কুলে যে যাচ্ছেন বলে বেরিয়ে এবার ওই তমজিৎ কাকু আর ওই পিসামশাই একসাথে দূরে একটা কোথায় দেখা করে তারপর ওরা বজবজে চলে গেছেন। এইবার ওনারা যেদিনকে বজবজে গেছেন সেদিনকে কাকিমা বাইরে কিছু একটা কাজ করেছিল, হয়তো কাজ করে কাকিমা এরকম ঢুকছে। এবার কাকিমাদের মেন দরজাটা আর বেডরুমের দরজাটা কিন্তু সোজাসুজি। কাকিমা মেন দরজা দিয়ে ঢুকছে, ঢুকে বেডরুমের দরজা থেকে কাকিমা কি দেখছে জানো? কি দেখছে? কাকিমা দেখছে দরজাটা তো হাফ, মানে ধরো সিলিং থেকে তো অনেকটা নিচু। কাকিমা দেখছে ওই বাঙ্কের ওপরে কেউ বসে পা দোলালে শুধু যে তার পা দুটো দেখা যাবে। কাকিমা দেখছে দুটো পা ঝুলছে ওখান থেকে, একটা কেউ শাড়ি পরে দুটো পা ঝুলছে, মানে বাঙ্কে বসে কেউ একটা পা ঝুলিয়ে বসে আছে। আর ছেলেটা ওইদিকে তাকিয়ে হাসছে। কাকিমা তো তাড়াতাড়ি বাবু বাবু তুই একটু বাইরে আয় তো, আর খেয়ে যা বলে এমনি করে বাচ্চাটাকে ডেকে নিয়েছে। এবার বাচ্চাটা এবার বেরিয়েছে, বেরিয়ে বলছে কি মা আন্টি আন্টি খেলছে এমনি করে। এবার কাকিমা কি করেছে, বাচ্চাটাকে তাড়াতাড়ি করে নিয়ে দরজা বন্ধ করে কাকিমা চলে গেছে ওই যে মাসিমাদের যে বাড়ি ওই বাড়িতে। এবার মাসিমাদের ওই বাড়িতে গিয়ে এবার মাসিমার ছেলের বউকে বলছে যে আচ্ছা শোনো না, মাসিমা কদিন আগে আমার বাড়িতে গেছিল, গিয়ে এরকম বলছিল যে কি নাকি আমার বাড়ির ছাদে কে আছে, হ্যাঁ তারপর আমার বরের বাইকের ওপর নাকি কে দেখেছে, কি ব্যাপার একটু বলবে? তখন এবার মাসিমার ছেলে বউ বলছে দেখুন দিদি, আমি না ঠিক জানি না মায়ের সাথে কি হয়েছে, কিন্তু মা কিন্তু আগে ভালোই ছিল। হঠাৎ করে এইখানে একবার একটা গলায় দড়ি দিয়ে একজনকে ওই গাছে একটা মহিলা কে ঝুলিয়ে দিয়েছিল কেউ, মানে হতে পারে ওই কেস। আর মানে একদম পুরো নতুন একটা বউ, দেখেই তার সাত মাথা ভর্তি সিঁদুর, এরকম নতুন একটা বউ, তাকে ওই গাছের মধ্যে কেউ গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছিল। তো ওই বডিটা ওই যে মধ্যবয়স্ক যে মহিলা, যে মাসিমা, তিনি ভোরবেলায় কোনো কারণে উঠে ফুল তুলতে বা কিছু একটা ফুল খুঁজতে বেরিয়ে উনি সেই গাছে ওই ঝুলতে দেখেছে বডি। এবার ওইটা দেখে ওনার আগেই একটু নার্ভের প্রবলেম ছিল, কিন্তু ওইটা দেখে ওনার আরো নার্ভের প্রবলেমটা বেড়ে গেছে। বেড়ে গিয়ে তারপর থেকে উনি নাকি ওই রকম হয়ে গেছেন, আর উনি নাকি খুব ভয় পান। তারপর থেকে উনি বলেন যে উনি কাকে নাকি দেখতে পান, হ্যাঁ ওই বউটাকে নাকি দেখতে পান, আরো নাকি কাকে নাকি দেখতে পান। তো আমরা দেখো আমরা জানি ওটা ওনার নার্ভের প্রবলেম, তো তুমি এই ব্যাপারটা নিয়ে অত ভেবো না। এবার কাকিমা তো বুঝতেই পারছে যে এটা তো নার্ভের প্রবলেম নয়, কারণ কাকিমা যেটা মানে ভুগছে, কাকিমা যে জিনিসটা ভুক্তভোগী, সেটা তো আর নার্ভের প্রবলেম হতে পারে না। তো কাকিমা সেই বাচ্চাটাকে নিয়ে সেদিনকে সারাদিন ওই বাইরে বসে রয়েছে। তারপর রাতে ওই পিসো আর তমজিৎ কাকু ওরা এসে তমজিৎ কাকু চুপ, মানে কোনো কথা আর তুলছে না, বুঝেছো, কোনো কথা কাকিমার কাছে কোনো কথা তুলছে না। এবার তমজিৎ কাকু তখন কাকিমাকে বলছে যে কালকে তোমার দাদা আসবে এমনি করে। তখন কাকিমা বুঝে গেছে আসলে ওই যে তান্ত্রিক যে আগের বার যে
ওদের ওই ব্যাপারটা থেকে যে বের করেছিল, তারপর ওই তান্ত্রিক ওনাকে বলেছিল যে আমি তোমার দাদার মতো, তুমি আমার বোনের মতো, আজ থেকে আমি তোমার দাদা, এরকম একটা কিছু বলেছিল। তো এবার যেই কাকিমাকে বলেছে কাল তোমার দাদা আসবে, কাকিমা বুঝে গেছে যে ওই তান্ত্রিকই আসবে। এইবার সেদিন তো সারা রাত পৌঁছতাম, ওই মানে চালের ওপর একবার দুমদুম আওয়াজ হয়, একবার ওই স্ক্র্যাচের আওয়াজ হয়, আর সেই পোড়া গন্ধ, পোড়া গন্ধটা কিন্তু কখনো বেডরুমের ভেতরে আসতো না, ঠিক আছে? এই ব্যাপারটা কিন্তু নোট করো। পোড়া গন্ধটা কিন্তু সবসময় আমাদের ওই রান্নাঘরের ওই দিকটা, মাঝে মাঝে বাথরুমে, আর ওই বাইরেটাই থাকতো পোড়া গন্ধটা। আর বেডরুমের মধ্যে শুধু ওই বাচ্চাদের বাঙ্কের ওপর আঙুল দেখিয়ে আন্টি আন্টি এরকম বলতো। এবার পরদিনকে ওই যে তান্ত্রিক ভদ্রলোক উনি এসেছেন, কিন্তু উনি একদম সাধারণ জামা কাপড় পরে এসেছেন, জানো তো? উনি কিন্তু একজন তান্ত্রিকের বেশি কিচ্ছু আসেন, উনি একদম নর্মাল একটা ওই প্যান্ট শার্ট পরে এসেছেন। এটাই তো হয়, মানে রক্তাম্বর পরে তো আমরা রক্তাম্বর পরে কিন্তু ঘুরে বেড়াই না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, যখন বাড়িতে যাওয়ার আগের মুহূর্ত নর্মাল জামা প্যান্টই পরা থাকে। হ্যাঁ। তো উনি ওরকম পরে উনি এসে, উনি না ঘর কি একটা দেখেছেন, দেখে উনি ওখানে কিচ্ছু বলছে না, উনি বলছে কি, এই চ একটু খেয়ে আসি বাগুইয়াটি থেকে, চ একটুখানি বিরিয়ানি খেয়ে আসি, এমনি করে বলছে। এবার কাকিমা বলছে কি বলছে, বিরিয়ানি খেতে যাবে? হ্যাঁ, কি বলছে? এইবার উনি বলছে, ও দাদা কি বলছে তুমি, বিরিয়ানি, এখন কি বিরিয়ানি খেতে যাবে? বলছে কি, আরে চুপ কর না তুই, এরম করে জোরে বলছে যে আরে চুপ কর না তুই জামা ঠামা পর, চল আমার ভাগ্নেকে একটু ঘুরিয়ে আনি, তোদেরকে বিরিয়ানি খাইয়ে আনি, বলে এরকম বলেছে। এবার ওরা বেরিয়ে এবার গেছে, গিয়ে এবার অন্যকে বলছে যে ভালো করে তালা মার, ঘর একদম ভালো করে তালা মার, তোদের এখানে তো চোরের উৎপাত, এমনি করে বলেছে। তো ভালো করে ঘর ফর তালা মেরেছে, তালা মেরে এবার সমস্ত যা পয়সা কড়ি, যা ফোন টোন সবকিছু নিয়ে বেরিয়েছে। বেরিয়ে এবার বাগুইয়াটি থেকে ওরা চলে গেছে কৈখালি পিসির বাড়িতে। এইবার পিসির বাড়িতে গিয়ে বলছে, আমি তোদেরকে ওইখানে কিছু উচ্চারণ করিনি, কেন জানিস? ওইখানে উচ্চারণ করলে তোরা আর ওইখান থেকে বেরাতে পারতি না। আর এই যে আমি যে ওই বাড়িতে চলে গেলাম, এবার এই আজকের পর থেকে আমি যতদিন না কিছু একটা ক্রিয়া করতাম, ওই বাড়িতে তোদেরকে থাকতে দিত না, তোদেরকে মেরে দিত। এবার এই বলছে, এই জন্য আমি মিথ্যে কথা বলে তোদেরকে নিয়ে এসেছি, আর তোরা এখন এদের বাড়িতেই থাকবি, যতদিন না আমি ক্লিয়ারেন্স করব এই বাড়ি থেকে তোরা যাবি না। এইবারে হচ্ছে আসল কথা কৌস্তব। উনি বলছে ওই বাড়িতে একটা নয়, ওই বাড়িতে 3টে এন্টিটি আছে, 3টে, ঠিক আছে? বলছে একটা এন্টিটি হচ্ছে পাখি, ওই মাছের লোভে লোভে যেই ধরনের ওই জলা জমিতে থাকে, বা ওই সব জায়গায় থাকে এরকম ধরনের জিনিসপত্র। একটা এন্টিটি হচ্ছে ওই এন্টিটি, যেই এন্টিটি হচ্ছে সেই রাতে কাকুর সাথে এসেছে, আর সেই এন্টিটিটা থাকে হচ্ছে বাইরে। ওই এন্টিটি মানে খুব নিম্নমানের এন্টিটি। ওটা বলছে ও ঘরে ঢুকতে পারছে না, ও রয়েছে তোদের বাইরে, ও তোদের চালে বাসা ধরেছে। কারণ তোর বর ওকে মাছ খাইয়ে ডেকে এনেছে। আর একটা এন্টিটি হচ্ছে ও তোদের বাথরুম আর ওই রান্নাঘরের স্ল্যাবের তলায় রয়েছে, ওইটা হচ্ছে কোনো আগুনে পুড়ে যাওয়া কোনো লোক, ঠিক আছে? বলছে ও হচ্ছে তোদের স্ল্যাবের নিচে থাকে, আর ও দেহ খুঁজছে। এবার বলছে ওই যে তোর বর আমাকে বাথরুমের ঘটনাটা বলেছে, জানিস বাথরুমে কেন পোড়া গন্ধটা ছিল দাঁড়িয়ে? কারণ বাথরুমে গেলে নাকি মানুষের অরা, বাথরুমের মধ্যে যখন আমরা স্নান করি বা বাথরুমে থাকি, আমাদের অরা নাকি খুব উইক হয়, তাই কি? বেসিক্যালি হ্যাঁ, মানে তুমি ধরো 3টের সময় মানুষ খুব অসহায় থাকে, স্নান করার সময় বাথরুমে, খাওয়া দাওয়া করার সময় এবং ঘুমানোর সময়, ঠিক আছে? আচ্ছা
আচ্ছা। এই সময়ে মানুষের অরা উইক না, মানুষের অরাটা এমন একটা পজিশনে থাকে যেখানে এই যে সুপারন্যাচুরাল এন্টিটি বলো বা যাই বলো আমাদের সাথে কানেক্ট করতে পারে। হুম হুম বা যাদের অরা স্ট্রং থাকে তুলনামূলক ভাবে তাদের কিছু হয় না, বাট যাদের অরা স্ট্রং হয় না, ঠিক আছে, হ্যাঁ তাদের কিন্তু প্রবলেম হয়। মানে আচ্ছা। বাথরুমে গেলেই যে ওরা উইক হয়ে যাবে এই ব্যাপারটা নয়, আমি এটা বলতে চাইছি। বাট যাদের উইক তাদের উইক থাকবেই। হুম। তো ওনাকে বলছিল ও হচ্ছে বাথরুমের মধ্যে অপেক্ষা করছিল, কারণ এই যে এন্টিটিটা, এই পুড়ে যাওয়া যে এন্টিটিটা, এ একটা কারো দেহে ঢুকতে চাইছে, ঠিক আছে। এবার ও নাকি ওই কাকু যদি সেদিনকে বাথরুমে যদি ওই গন্ধটা পেয়ে যদি বাথরুমের বাইরে দাঁড়িয়ে না থেকে যদি বাথরুমে ঢুকে যেত, তাহলে ও কাকুকে ধরে ফেলতো, ঠিক আছে। ও কাকুর জন্য বাথরুমের ভেতর ওয়েট করছিল, যে কাকু বাথরুমের ভেতর এসে তখন কাকুর অরাটা একটু উইক থাকবে, তখন কাকুকে পজেস্ট করবে। আচ্ছা। এবার উনি বলছে যে দেখো, এদের দুজনকে তাড়ানো আমার হাতে কোনো ব্যাপার নয়, আমি এদের দুজনকে আমি বাঁ হাতে তাড়িয়ে দেবো। মেছো ভূত বা এই ধরনের এন্টিটি, এরা ফালতু এন্টিটি, এরা ওই মাছ ফাছ ওই ইসেতে থাকে, ওদেরকে ওরা ওই মাছ টাছ খায়, ওরা 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 হচ্ছে খুব সূক্ষ্ম দেহধারী, মানে ওরা ওরা কাউকে দেখাও দিতে পারে না এই রকমের। তো বলছে এই দুটোকে তো আমি তাড়িয়ে দেবো, কিন্তু মেন হচ্ছে যেটা আরেকটা এন্টিটি আছে যেইটা তোর বেডরুমের বাংকারে বসে, বাংকারে বাসা বেঁধেছে। এবার এটা শুনে তো কাকিমা মানে যার পাটা ঝুলতে দেখতো, পাটা ঝুলতে যা দেখেছে, বলছে এই এন্টিটিটার নজর পড়েছে তোর ছেলের ওপর, তোর বাচ্চার ওপর। এইটা নাকি কোনো একটা প্রেগনেন্ট মহিলা, তাকে সেই গলায় দড়ি দিয়ে মারা গেছে, সেই প্রেগনেন্ট মহিলা গলায় দড়ি দিয়ে মারা গেছে, তারই এন্টিটি এইটা। আর এই এন্টিটিটা বলছে এ কিন্তু ওই ছুটকো ছাটনি এন্টিটি নয়, তোর ঘরে যে ঠাকুর উল্টে থাকে, হ্যাঁ, এবার প্রায় দিনই দেখে ঠাকুর উল্টে থাকে, প্রায় দিনই ওরা দেখতো, বলছে তোর ঘরে যে ঠাকুর উল্টে থাকে এই থাকে, এইটা কিন্তু এই এন্টিটিরই কাজ। কারণ ওই দুটো এন্টিটি কিন্তু ওই যেটা পোড়া এন্টিটি, ও তোর ঘরে ঢুকলো, ও কিন্তু কখনো তোর বেডরুমে ঢুকতে পারতো না, কারণ এইটা ছিল বলে। আরেকটা বেডরুমে ঢুকতে পারতো না, কারণ ওখানে ঠাকুর ছিল বলে। কিন্তু এই এন্টিটি কোনো সাত্ত্বিক মহিলার এন্টিটি, যে কিনা ঠাকুরকে ভয় পায় না, আর একে তাড়ানোর জন্য গৃহস্থের দেবতা যথেষ্ট নয়, তান্ত্রিক মতের দেবতার প্রয়োজন। বলছে মেন সমস্যাটা হচ্ছে এই এন্টিটিটাকে নিয়ে, কারণ এই এন্টিটি তোর ছেলেকে নিয়ে যেতে চাইছে। এইবার তো কাকিমা শুনে কান্নাকাটি, যে আমার ছেলের ওপর নজর পড়েছে, আমার এইটুকুনি ছেলে, হ্যাঁ, কান্নাকাটি শুরু করেছে। তো এবার উনি বলছে কিচ্ছু হবে না, তুই দাঁড়া, আমি বাকি দুটো এন্টিটিকে তাড়িয়ে দেবো, কিন্তু ওই যে যেটা তোর ঘরে বেডরুমের বাংকারের উপর যেটা আছে, ওইটাকে তাড়াতে আমার একটুখানি আরেকজনের সাহায্য লাগবে। তো তুই আর বাড়ি ফিরবি না, আমি যা করার করবো। এবার ওরা ওইখানে, তারপরে ওই তান্ত্রিক কিছু ক্রিয়া কিছু উনি করেছেন বা কিছু, এবার প্রায় 1 সপ্তাহ পর ওই কাকিমাকে তখন ফোন করে বলছে যে যা, তোর এবার ঘর ক্লিয়ার হয়ে গেছে, আর কোনো অসুবিধা হবে না, তুই যেতে পারিস এবারে। এবার কাকিমা আর জিজ্ঞাসা করেছে যে আপনি কি করলেন, বলছে অত তো তোকে বলতে পারবো না, এগুলো গুপ্ত কিছু ক্রিয়া থাকে, ওইগুলো ছাড়া ওই তোর যেটা তোর বাচ্চার উপর দৃষ্টি দিয়েছিল ওটাকে তাড়ানো যেত না। কিন্তু ওই পথ থেকে কিন্তু ভুলেও কখনো দিনে দুপুরে আর কোনো টাইমে কিন্তু ওই পথ থেকে আর যাতায়াত করবি না, ওই জায়গাটা কিন্তু ভালো নয়। আর তোর ওই বরের সাথেই সেই দিন অমাবস্যার রাতেই এরা এসেছিল। তো তারপরে ওরা তো তারপর যখন বাড়ি গেছে, বাড়ি গিয়ে তারপরে এবার দেখছে কি যে ওদের বাড়ির ভেতর না সমস্ত কিছু সব জিনিসপত্র লন্ড ভন্ড হয়ে রয়েছে,
মানে সব জিনিস ভেঙে গেছে, হ্যাঁ, আয়নার কাঁচ টাচ সব ভাঙা, মানে মনে হয়েছে যেন ওরা ওই যে এক সপ্তাহ বাড়িতে ছিল না, সে পুরো যেন লন্ডভন্ডকেও করে রেখেছে, পুরো বাড়িটা লন্ডভন্ড করে রেখেছে। তো তারপরে তো ওরা সমস্ত আবার যাকে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিল। তো তারপরেও আর কোনো সেরকম ওদের অসুবিধা হয়নি। তারপরে ওরা ওইখানেই ছিল, আস্তে আস্তে ওরা বাড়িটাকে আরো বেটার করে, হ্যাঁ, ওরা ওখানে অনেক বছর ছিল, ওরা রিসেন্টলি ওই বাড়িটা বিক্রি করে ওরা আবার অন্য আরেকটা কোথায় চলে গেছে। আচ্ছা আচ্ছা, মানে ওনার মানে গৃহ পরিবর্তন অনেকবার হয়েছে? হ্যাঁ, গৃহ পরিবর্তন এইটা হচ্ছে না থার্ড, আর একটা তো ওনার ওই দেশের বাড়ি মুর্শিদাবাদ বা এরকম কোথাও আছে। অসাধারণ একটা মানে ক্রিপি ঘটনা শুনলাম তোমার থেকে, সিরিয়াসলি বলছি। মানে জিনিসটা এখন শুনছি না, এক একটা টাইমে আমার এমন কিছু কিছু কথা মনে পড়ে যাচ্ছে, এমন কিছু কিছু ফিল হচ্ছে, আমি যেটা বলে বোঝাতে পারবো না। মানে আজকের ঘটনা সাংঘাতিক ছিল। আমার তো সব থেকে এটাই মনে হচ্ছে যে তিনটে এন্টিটি তাও একই বাড়িতে, একই বাড়িতে তিনটে এন্টিটি। এটাই ছিল আজকের ঘটনা। আজকের ঘটনা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন অ্যান্ড সাবস্ক্রাইব টু কিউরিওফাইড। আপনি যদি আমার থেকে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন নিতে চান অথবা আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প বা গাইডেন্স চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে বৃহস্পতিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিওফাইটের এরকম আরো 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে